হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ আরোহী নিহত, নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল, সব প্রস্তুতি শেষ করেছে ইসি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ি গাড়িতে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার, অভিঘাত হয়ে ফিরছে তাপপ্রবাহ ও হিট অ্যালার্ট। এবং দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ করে আন্দোলনে অটোরিকশা চালকরা, রামপুরা বাড্ডা সহ বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। শুরুতেই ইরানে হেলিকপ্টার বিধ্বস্তের খবর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। তাকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। শেষ পর্যন্ত ৯ আরোহীর কেউই বেঁচে নেই। বিশ্ব কাঁপানো এই খবরটি নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জেলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন সদ্য প্রয়াত ইসরায়েলের সরাসরি আক্রমণের সাহস দেখানো এই প্রভাবশালী প্রেসিডেন্ট। মালিহা চৌধুরীর রিপোর্ট। ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধার অভিযান অব্যাহত রেখে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থলের সন্ধান মিললেও মেলেনি ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতির কোনো সন্ধান। ইরানের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে রাশিয়া, তুরস্ক সহ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশ। গোটা ইরান জুড়ে চলছে প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে নানা জল্পনা কল্পনা। স্পষ্টভাবে কিছুই বলছে না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, ফলে ধোঁয়াশায় থেকে যাচ্ছে মূল ঘটনা। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটিতে বহনকারীদের মধ্যে কেউ জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছিল রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কলিভান। বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে। অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRINN এবং আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি। এর মধ্যে অনেকেই মনে করছেন প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত এবং নিহতের ঘটনার পেছনে রয়েছে ইসরায়েলি ষড়যন্ত্রের আভাস। মালিহা চৌধুরী, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। একজন অসাধারণ সাহসী ও দূরদর্শী নেতা ছিলেন ইব্রাহিম রাইসি। ছিলেন ইরানের ৮ম প্রেসিডেন্ট। একাধারে দক্ষ রাজনীতিবিদ ও বিচারক রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। ইসরায়েলে নজিরবিহীন হামলার ঘটনাও তার সিদ্ধান্তের ফল। ইব্রাহিম রাইসির কর্মময় জীবনের কথা জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ইব্রাহিম রাইসি ইরানের ৮ম প্রেসিডেন্ট। তিনি একাধারে রাজনীতিবিদ ও বিচারক। রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। ৩ বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইব্রাহিম রাইসিকে মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন। ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন রাইসি।
2004 সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। প্রেসিডেন্ট রাইসি পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপ-চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা। 2021 সালে দ্বিতীয় দফার নির্বাচনে তিনি ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট গ্রহণ কাল। এদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়। এরই মধ্যে রোববার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। এদিকে দ্বিতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে মাঠে নেমেছে বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। সমতলে সাধারণ ভোট কেন্দ্রে 17 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে 19 জনের ফোর্স। দুর্গম ও পার্বত্য এলাকায় এ সংখ্যা আরও বেশি। আর নির্বাচনী আচরণ বিধি দেখাশোনার জন্য প্রতি ইউনিয়নে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত কয়েক বছর ধরেই শীতাতপ নিয়ন্ত্রিত পণ্যের ব্যবহার বেড়েছে রাজধানী ঢাকাতে। কারো কারো মতে এই শহরে যেমন বস্তিবাসীর সংখ্যা বাড়ছে, তেমনি একটা বড় অংশের ভোগবিলাসিতার নগরীতেও পরিণত হয়েছে ঢাকা, যার অভিঘাত পড়ছে পরিবেশের উপর। যার বড় প্রমাণ হয়ে এসেছে এবারের প্রচণ্ড তাপপ্রবাহ আর হিট অ্যালার্ট। ধীরে ধীরে যা রাজধানীকে করে তুলছে বসবাসের অযোগ্য। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। জাদুর শহর, প্রাণের শহর এই ঢাকা পরিণত হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের শহরেও। 2022 সালে 3,30,000 আর 2023 সালে এসি বিক্রি হয়েছে 5,30,000। আর চলতি বছরে ভেঙে যাবে অতীতের সব রেকর্ড। তীব্র গরমের কারণে এবার বাসাবাড়িতেও বেড়েছে চাহিদা। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে প্রতি বছর গড়ে এসির চাহিদা বাড়ছে 15 থেকে 20% হারে, পরিমাণে যা 75 থেকে 80,000 ইউনিট। প্রয়োজনীয় জিনিস, কারণ যে হারে গরম পড়ছে এই হারে এসি ছাড়া থাকা সম্ভব না। দেশীয় পণ্যগুলাও কিন্তু সাপ্লাই দিয়ে আমাদের করতে পারতেছে না, মার্কেটটাকে কভার করতে পারতেছে না। যারা সাধারণ পাবলিক, যারা গরমে সহ্য করতে পারে না, অন্য কিছু কেনাকাটা না করে এটাই করছে। 2021 সাল থেকে বিবিএস এসি ব্যবহারের জরিপ শুরু করে। প্রতিষ্ঠানটি জানায় 2021 সালে এসি ব্যবহার করত 1.60% পরিবার। 2022 সালে এসে তা দাঁড়ায় 1.74%। বর্তমানে 2.28% পরিবারে অন্তত একটি এসি আছে বলে জানায় প্রতিষ্ঠানটি। শীতাতপ নিয়ন্ত্রিত এই পণ্যের ব্যবহার যতটা না অর্থনৈতিক ভূমিকা রাখছে, তার চাইতে কয়েকগুণ বেশি ক্ষতিকর প্রভাব ফেলছে পরিবেশে। এখন আমরা কিন্তু এয়ার কন্ডিশন লাগানোটাকে একটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিসাবেও দেখছি, যে একটি গ্রামে কতটা এয়ার কন্ডিশন হচ্ছে, সুতরাং সেই গ্রামটা এখন সবচেয়ে বেশি উন্নত। এটা তা হওয়া ঠিক নয়, বরং এটা তো দেখার কথা যে ওই গ্রামটা কতটা সবুজ আছে, সেটা তত বেশি উন্নত। প্রতিটি 1 টন এসি ঘন্টায় 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট তাপ বাতাসে ছড়ায়। তাই এই পণ্যের অধিক ব্যবহার নিয়ে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের সিস্টেম আমাদেরকে এইটাকে ডিসকারেজ করে নাই, এনকারেজ করেছে। ফলে আমি যেহেতু ভোগবাদী মানুষ এবং আমার সামর্থ্য আছে, আমি তো ভোগবাদীর দিকে যাচ্ছি। তা আমার ঘরকে শীতল রাখার জন্য বাইরে আমি এয়ার কন্ডিশন দিয়ে বাইরে ছাড়ছি, আর ওই আদর্শ যে 40 ডিগ্রি সেলসিয়াস সেটা এখন 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওই 5 ডিগ্রি তো আমি বাড়ালাম। অপরদিকে অবকাঠামো নির্মাণে শীত প্রধান দেশের নীতি অনুসরণ করাকেও দায়ী মনে করছেন বুয়েটের এই নগর পরিকল্পনাবিদ। বিদেশি আর্কিটেক্ট দ্বারা প্রভাবিত হচ্ছে, বরং আমাদের কালচারাল কনটেক্সটে, আমাদের এনভায়রনমেন্টাল কনটেক্সটে যেরকম যে আমরা যদি খনার বচনে দেখি যে বলা হচ্ছে দক্ষিণমুখী ঘর তৈরি করো, বিল্ডিংয়ের প্রতিটা ফ্লাইট। আমরা যদি পুরনো বাড়িগুলি দেখি সেগুলি প্রায় 10 থেকে 12 ফিট উঁচু বিল্ডিং, আর সেখানে আমরা আজকাল বিল্ডিং করতেছে আর 8 থেকে 9 ফিট। পরিসংখ্যান বলছে গত বছরের তুলনায় এবারও চাহিদা বেড়েছে 20 থেকে 30% পর্যন্ত। 2 ব্রিটিশ থার্মাল ইউনিট তাপ এই আধা লিটার পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিতে পারে। অথচ 1 টন এসি প্রতি ঘন্টায় 12,000 থার্মাল ইউনিট তাপ বাতাসে ছড়ায়।
মানবসৃষ্ট এই কারণটিও কিন্তু তাপপ্রবাহ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রীয় পদক্ষেপ এবং সব কাজে ঢাকা কেন্দ্রিকতা পরিহার করতে পারলে এর কার্যকর সমাধান মিলতে পারে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন করছে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন কয়েকশো চালক। এদিকে রামপুরা বাড্ডা এলাকায়ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এর আগে রোববার মিরপুর এলাকায় বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে অটোরিকশা চালকরা। দক্ষিণ এশিয়ার একমাত্র কোরবানির ঈদ সামনে রেখে দিনাজপুরে প্রাকৃতিক উপায়ে গরু ছাগল পালন করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছর এসব পশু রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্রি হয়। তবে এবছর অবৈধভাবে ভারতীয় গরু আসা নিয়ে শঙ্কায় খামারিরা। দিনাজপুর থেকে সুবল রায়ের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দিনাজপুরের ১৩টি উপজেলায় ১,৫১,৪৩৭টি গরু, মহিষ ও ১,০৭,৭০১টি ছাগল, ভেড়া সহ মোট ২,৫৯,১৩৮টি পশু প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য। স্বাস্থ্যসম্মতভাবে এসব পশু মোটাতাজা করছেন খামারিরা। এবার ভালো লাভের আশাও করছেন তারা। তবে শঙ্কা শুধু অবৈধভাবে ভারতীয় গরু আসা নিয়ে। কোরবানির পশুপালনে এবছর তুলনামূলক বেশি খরচ হয়েছে। তারপরও ভারত থেকে পশুর চোরাচালান বন্ধ থাকলে লাভের আশা করছেন খামারিরা। খাদ্যের দাম বেশি হওয়ার কারণে, লেবারের দাম বেশি হওয়ার কারণে আমরা হিমশিম খাচ্ছি। যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে খামারে কিছু লাভবান হবো। বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি খামারি হিসাবে, বিশেষ করে ইন্ডিয়া থেকে যদি গরু আসে তাহলে আমাদের খামারিদের অবস্থা খুবই খারাপ হবে। স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মোট 2,59,138টি গরু, ছাগল, ভেড়া আমরা লালন পালন করছি। আমাদের দিনাজপুর জেলার চাহিদা রয়েছে 2,30,502টি এবং উদ্বৃত্ত থাকবে আমাদের 28,636টি। এই উদ্বৃত্ত গবাদি পশু আমরা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা সরবরাহ করব। জেলায় এবারের কোরবানিতে 2,30,502টি পশুর চাহিদা রয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দক্ষিণ এশিয়ার একমাত্র পানি জাদুঘর নির্মাণ হয়েছে বঙ্গোপসাগর তীরের কলাপাড়ায়। আন্তর্জাতিক অভ্যন্তরীণ নদ নদীর ইতিহাস, ঐতিহ্য এবং পানি সংরক্ষণ করা হয়েছে জাদুঘরটিতে। আবহমান বাংলার মানুষের নদীকেন্দ্রিক জীবন ও জীবিকার তথ্যচিত্র এবং আসবাবপত্র সম্পর্কে ধারণা মিলবে এই জাদুঘরে। পটুয়াখালীর কলাপাড়া থেকে গৌতম চন্দ্র হালদারের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশেই পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা গ্রামে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর স্থাপন করা হয় দক্ষিণ এশিয়ার একমাত্র পানি জাদুঘর। নদীকেন্দ্রিক জ্ঞান অর্জনের জন্য দেশ বিদেশের নদীর পানির সংরক্ষণাগার হিসেবে এটি গুরুত্ব বহন করে। এই পানি জাদুঘর মানুষের নদীকেন্দ্রিক জ্ঞানের বিস্তার ঘটাচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। পরিবেশ এবং নদী যদি না থাকে তাহলে মানুষ তার সভ্যতা হারিয়ে ফেলবে। কারণ এই দেশ নদীকেন্দ্রিক সভ্যতায় গড়ে উঠেছে আদিকাল থেকেই। তাই এই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি আমরা কিন্তু পানি জাদুঘরটা করছি। পানি জাদুঘর দিয়ে মানুষকে বোঝানোর জন্য প্রতিষ্ঠানটা করা, যাতে পানি জাদুঘরে আসা অনেকে আমরা বুঝতে পারি যে আসলে পানির গুরুত্ব এবং পানির কি চাহিদা। অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা আভাসের সহযোগিতায় জাদুঘরটি নির্মাণ করা হয়। এর পরিধি বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। পরিবেশ রক্ষায় বনাঞ্চল, জীববৈচিত্র্য, নদী, খাল, বিল, জলাশয় রক্ষার কোনো বিকল্প নেই। জাদুঘরটি আসলে সারা বাংলাদেশে যে পানি, নদী এবং নদী সংক্রান্ত যত বিষয়ে অনেক তথ্য উপাত্ত নিয়ে এই পানি জাদুঘরটি তৈরি। সরকার নতুন করে উদ্যোগ নিতে পারে নদীগুলোকে পুনঃখনন করার জন্য এবং সংরক্ষণ করার জন্য। নদীকেন্দ্রিক বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ জীবন ও জীবিকা এবং দুর্যোগ মোকাবেলা বিষয়ক ধারণা দিতে এ জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ আরোহী নিহত, নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল, সব প্রস্তুতি শেষ করেছে ইসি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ি গাড়িতে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার, অভিঘাত হয়ে ফিরছে তাপপ্রবাহ ও হিট অ্যালার্ট। এবং দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ করে আন্দোলনে অটোরিকশা চালকরা, রামপুরা বাড্ডা সহ বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।